এই দেশের হিন্দু সম্প্রদায় চাকরিজীবী হোক আর ব্যবসায়ী হোক, অবলীলাক্রমে এই দেশের সকল ধন সম্পদ ভারতে পাচার করে। চাকরিজীবী বৈধ অবৈধ যেভাবেই অর্থ উপার্জন করুক, অর্থাৎ অসৎ পথে ঘুষ দুর্নীতির মাধ্যমেই অর্থ উপার্জন করুক কিংবা চাকরির বেতনের মাধ্যমে অর্থ উপার্জন করুক, যেভাবেই উপার্জন করুক, তাদের উপার্জিত সকল ধন সম্পত্তি ভারতে পাচার করবে। হিন্দু ব্যবসায়ীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। হিন্দু সম্প্রদায় কখনোই এই দেশকে তাদের দেশ মনে করে না, আর তাই এই দেশ থেকে বৈধ অবৈধভাবে উপার্জীয় সমুদয় অর্থ ভারতে পাচার করে। অনুরূপভাবে শেখ হাসিনা এবং তার পরিবার পরিজন সকলেই এই দেশকে নিজের দেশ মনে করে না, আর সেই কারণেই শেখ হাসিনা, শেখ রেহানা বৈধ অবৈধ যেভাবেই অর্থকরী উপার্জন সকল ধন সম্পদ বিদেশে পাচার করেন। শেখ হাসিনা এবং তার পরিবারের লোকেরা প্রধানত ভারত, সিঙ্গাপুর, হংকং, লন্ডন এবং যুক্তরাষ্ট্রে ধন সম্পদ পাচার করে। 1992 সালে বেগম খালেদা জিয়ার বিএনপি সরকার বাংলাদেশে প্রথম ভ্যাট প্রথা চালু করে। খালেদা জিয়া ভ্যাট চালু করার সময় তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ভ্যাট প্রথা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। আন্দোলনের প্রথম পর্যায়ে ভ্যাট প্রথা বাতিলের দাবিতে মিছিল সমাবেশ করে বেগম খালেদা জিয়া সরকারকে নির্দিষ্ট সময়সীমা দিয়ে শেখ হাসিনা বললেন, এর মধ্যে ভ্যাট প্রথা বাতিল না করলে হরতাল করা হবে। তখন শেখ হাসিনাকে বলা হলো, আপনি যে ভ্যাট বাতিলের জন্য হরতাল আহ্বান করতে যাচ্ছেন, আপনি ক্ষমতায় গেলে কি করবেন? ভ্যাট প্রথা বাতিল করবেন? পরেরটা পরে হবে। এই কথা বলে শেখ হাসিনা ঠিকই ভ্যাট বাতিলের দাবিতে হরতাল করলেন। আর তিনি যখন ক্ষমতায় এলেন তখন ভ্যাট বাতিল তো দূরের কথা, উল্টো ভ্যাটের আওতা আরও বাড়িয়ে দিলেন। অর্থাৎ খালেদা জিয়া সরকার যে সকল পণ্যের ওপর ভ্যাট বসিয়েছিলেন, শেখ হাসিনা সেই সকল পণ্যের ওপর ভ্যাট বহাল তো রাখলেনই, বরং যে সমস্ত পণ্যের ওপর ভ্যাট ছিল না সেই সমস্ত পণ্যের ওপরও ভ্যাট ধার্য করলেন। খেলা। শেখ হাসিনা নিজেকে একজন বড় খেলোয়াড় মনে করেন। তিনি মনে করেন তিনি দুনিয়ার সবচাইতে দক্ষ খেলোয়াড় এবং তার মতো খেলোয়াড়ের সারা বিশ্বে জুড়ি নেই। তিনি খেলতে ভালোবাসেন, বলতে গেলে খেলাই তার একমাত্র কাজ। তিনি সকলের সাথেই খেলেন, জনতার সাথে খেলেন, রাজনৈতিক নেতাদের সাথে খেলেন, নিজেদের দলের কর্মীদের সাথে খেলেন, স্বামীর সাথে খেলেন, আত্মীয়জনের সাথে খেলেন, তবে কম খেলেন। নিজের বোনের সাথে খেলেন, তবে পেরে ওঠেন না, ধরা পড়ে হেরে যান। ছেলেমেয়ের সাথে খেলতে গিয়ে প্রচণ্ড মার খেয়ে যান। শেখ হাসিনা মনে করেন তার মতো এত বড় খেলোয়াড় আর নেই এবং তিনি যে খেলা খেলেন এ খেলা ধরা বা বোঝার শক্তি কারো নেই। পৃথিবীর কেউই তার খেলা ধরতে পারবে না, বুঝতে পারবে না। এ খেলায় তিনি অনন্যা, অদ্বিতীয়। শেখ হাসিনা যে খেলা খেলেন সে খেলার নাম হচ্ছে প্রতারণার খেলা। তিনি সকলের সাথেই প্রতারণার খেলা খেলেন। প্রিয় অপ্রিয়, পছন্দ অপছন্দ। প্রিয় খাদ্য গরুর ভুঁড়ি, প্রিয় গান জিন্দেগি জিন্দেগি, প্রিয় ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সবচাইতে বেশি লোভ টাকার প্রতি, সবচাইতে অপছন্দের নামাজি মানুষ, সবচাইতে স্বস্তি এবং আনন্দের মানুষের লাশ, সবচেয়ে বেশি পটু মিথ্যে বলায়। প্রথম নির্দেশ। শেখ হাসিনার প্রথম নির্দেশ, মেরে ফেলো, মেরে লাশ ফেলে দাও। আওয়ামী লীগের কোনো নেতা, কর্মী কিংবা সমর্থক কথা প্রসঙ্গেও যদি বলে প্রশাসনের অথবা অন্য রাজনৈতিক দলের অমুক আমাদের বিপক্ষের, তাহলে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা প্রথমেই যে নির্দেশ বা আদেশ দেন তা হলো মেরে ফেলো, মেরে ফেলে দাও। আমি হুকুম দিলাম, খুন করে ফেলো।
যদি কোনো কারণে উক্ত ব্যক্তিকে হত্যা করা না যায় তাহলে বলবেন, ঘুষ দাও, টাকা দাও, টাকা দিয়ে ওকে আমাদের পক্ষে নিয়ে আসো। 1995 সালে মাওয়া রোড দিয়ে টুঙ্গিপাড়ায় যাওয়ার সময় ফেরিতে 30-40 বছর আগে দেশ থেকে যুক্তরাজ্য চলে যাওয়া যুক্তরাজ্যের নাগরিক শেখ হাসিনা সরকার কর্তৃক নিয়োগকৃত শিল্প ঋণ সংস্থার পরিচালক প্রফেসর আবুল কাশেম তার নিজ থানা নবাবগঞ্জ সম্পর্কে বলেন, নবাবগঞ্জ আওয়ামী লীগের প্রার্থী দেওয়া না দেওয়া সমান কথা। নবাবগঞ্জের মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না, ভোটও দেয় না। এই কথা শুনে শেখ হাসিনা বললেন, রাতের অন্ধকারে ঘরে ঘরে আগুন লাগিয়ে দেন, আগুন লাগিয়ে ওদের পুড়িয়ে মেরে ফেলেন। কোনো নেতা ছিল না। শেখ হাসিনার কখনোই কোনো সিদ্ধান্তই কোনো নেতা বা নেতৃত্বস্থানীয় ব্যক্তি, উপদেষ্টা কিংবা জ্ঞানী গুণী কোনো ব্যক্তির সাথে আলাপ আলোচনা করে নিতেন না। মূলত তিনি সিদ্ধান্ত নিতেন তার চারপাশে থাকা ছেলে ছোকরা এবং আত্মীয়দের কথার উপর ভর করে। এমনকি শেখ হাসিনা কোনো পদযাত্রা, মিছিল ইত্যাদিতে যখন অংশ নেন তখন কোনো নেতা বা নেতৃস্থানীয় কোনো ব্যক্তি তার সাথে কখনোই থাকতেন না। কোনো নেতা বা ওই জাতীয় কোনো ব্যক্তি ভুলক্রমে যদি শেখ হাসিনার পাশে এসে পড়ত তাহলে তার সাথে থাকা ছেলে ছোকরারা ওই নেতা বা ব্যক্তিকে কিল, ঘুষি, চড় থাপ্পড় এমনকি লাথি গোতা দিয়ে তাড়িয়ে দিত। শেখ হাসিনা এসব বুঝতেন না বা দেখতেন না তা নয়, তিনি সবই আর চোখে দেখতেন, মজা নিতেন আর খিলখিল করে হাসতেন। মূলত শেখ হাসিনার ইন্ধন ও আশকারার ফলেই তার সাথে থাকা ছেলে ছোকরারা নেতাদের সাথে ওই রকম চরম বেয়াদবি আচার আচরণ করার সাহস পেত। চিন্তা ভাবনা ছাড়াই বলা, কোনো কথাবার্তা ঘোষণা দেওয়ার ব্যাপারেও কারো সাথে কখনোই কোনো আলোচনা করা তো দূরের কথা, নিজেও কোনো চিন্তা ভাবনা না করেই শেখ হাসিনা মুখে যাই আসে তাই বলে ফেলেন বা তাই ঘোষণা দিয়ে দেন। আওয়ামী লীগের নেতা ও শুভানুধ্যায়ীরা সবসময় তটস্থ থাকেন, এই বুঝি শেখ হাসিনা বেফাঁস কিছু বলে ফেলেন। 1997 সালের 10 জানুয়ারি রমনা বটমূলে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তৃতা করার সময় শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার মন্ত্রিসভার মন্ত্রী তোফায়েল আহমেদকে হাত তুলিয়ে দেখিয়ে হঠাৎ বলে উঠলেন, ওই যে তোফায়েল ভাইয়েরা 1973 সালে বাংলাদেশে ক্যাডার সার্ভিসে অযোগ্য লোকদের চাকরি দিয়েছিল। তার এই কথায় দাঁড়ালো তিনি বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে বলছেন বা ঘোষণা করছেন বর্তমানে তারই মন্ত্রী তোফায়েল আহমেদ সাবেক প্রধানমন্ত্রী তারই পিতা শেখ মুজিবুর রহমানের আমলে 1973 সালে বাংলাদেশের প্রথম ক্যাডার বিসিএস সার্ভিসে অযোগ্য লোকদের চাকরি বা নিয়োগ দিয়েছে। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে এই কথা প্রকাশ্যে বলার পর তার পরদিন সমস্ত পত্রপত্রিকায় এই সংবাদ ছাপা হয়েছে, বাংলাদেশ ক্যাডার সার্ভিস বিসিএস 1973-এর সকলের অযোগ্যতা অভিযোগে চাকরি যাওয়া উচিত এবং রাষ্ট্রের তৎকালীন প্রধান নির্বাহী বা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের অযোগ্য লোককে চাকরি দেওয়ার অভিযোগে বিচার হওয়া উচিত, নইলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানির মামলা হওয়া উচিত। আওয়ামী লীগের জুনিয়র সারির নেতারা একদিন শেখ হাসিনার পুত্র জয়কে বলছে, আপনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন আপনার সাথে আমরা আছি। জয় বলছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মানুষের কাছে ভোট ভিক্ষা করে আমি কোনোদিন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হব না। যদি রাজা বানান তাহলে আছি, নইলে নাই। শেখ হাসিনা সঙ্গে সঙ্গে বললেন, বাবা আমরাই তো রাজা, আগামীতে তো তুমিই রাজা হবা। তোমার নানা তো রাজাই ছিল, তোমার নানাই তো এই দেশ সৃষ্টি করেছে, এই দেশের মালিক ছিল। চাকর বাকররা ষড়যন্ত্র করে তোমার নানাকে মেরে সিংহাসন দখল করেছে। আলীবর্দী খাঁ যেমন বাংলার নবাব ছিলেন,
তারপরে তার নাতি সিরাজউদ্দৌলা নবাব হয়েছিল। তোমার নানা শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের রাজা ছিল। আগামীতে তুমি বাংলাদেশের রাজা হবে। রাজা বাদশাদের আধুনিক নামই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। ওয়াদা। শেখ হাসিনা নির্বাচনের আগে মূলত এবং প্রধানত 3টি ওয়াদা করেছিলেন। এই 3টি গুরুত্বপূর্ণ ওয়াদার প্রথমটি হচ্ছে রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন, দ্বিতীয়টি হচ্ছে বিশেষ ক্ষমতা আইন 1974 বাতিল করবেন এবং তৃতীয় হচ্ছে বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা করবেন। বিশেষ ক্ষমতা আইন হলো যে আইনে বিনা বিচারে যে কাউকে কারাগারে আটক রাখা যায়। এই 3টি ওয়াদার প্রথমটি টেলিভিশন ও রেডিওর স্বায়ত্তশাসন, মাশাআল্লাহ, এটা বলা বা লেখার কোনোই প্রয়োজন পড়ে না। এরশাদের আমলে শেখ হাসিনা লক্ষ লক্ষ বারবার টেলিভিশনকে বলেছেন সাহেব বিবি গোলামের বাক্স। বেগম খালেদা জিয়ার আমলে বিরতিহীন ও লাগামহীনভাবে এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে টেলিভিশনের কথা তিনি বিবি গোলামের বাক্স বলেননি। এখন সেই শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হয়ে তার ওয়াদা এমনভাবে পূরণ করেছেন যে মানুষ এখন বলে বাপ বেটির বাক্স। আর দ্বিতীয় ওয়াদা বিশেষ ক্ষমতা আইন 1974, শেখ হাসিনা বিনা বিচারে মানুষকে কারাগারে রাখার এই কালো আইনটি বাতিল করবেন কিভাবে, কোন যুক্তিতে? এ যে তার পিতা শেখ মুজিবের তৈরি করা কালো আইন। এই বিশেষ ক্ষমতা আইনেই শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা সহ এদেশের হাজার হাজার নির্দোষ নিরপরাধ মানুষকে বিনা বিচারে কারাগারে আটকে রেখেছিল। পিতার সৃষ্টি করা মানুষকে নিগৃহীত করা ও অত্যাচার করা এই কালো আইন তিনি বাতিল করলে পিতার যোগ্য কন্যা ও উত্তরসূরি তিনি কিভাবে দাবি করবেন? তাই তিনি ক্ষমতায় যেয়েই বললেন বিশেষ ক্ষমতা আইন সে তো বাতিল করার প্রশ্নই আসে না। এই তো যোগ্য পিতার যোগ্য কন্যা ও উত্তরসূরি। বাপকা বেটি এই কালো আইনটি শুধু পুরোপুরি বহালই রাখলেন না, এর কার্যকারিতাও প্রয়োগ করতে লাগলেন। কালো আইনের এই প্রয়োগ করতে যেয়ে বিরোধী দলের নেতাকে বিনা কারণে বিনা বিচারে কারাগারে আটকে রাখলে মহামান্য আদালত শেখ হাসিনা সরকারকে শাস্তিস্বরূপ অর্থদণ্ড দেয়। এরপরও শেখ হাসিনার ওয়াদার কথা তো মনে হয়নি, লজ্জাও হয়নি। হাজার হলেও বাবার তৈরি করা এবং রেখে যাওয়া, তাই কালো আইনটি বহালি রেখেছেন। এবং তৃতীয় ওয়াদা বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা বা পৃথক করা নিয়ে তিনি ভুলেও টু শব্দ করছেন না, বেমালুম চেপে যাচ্ছেন।